এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৬৮.৯১, জিপিএ 5 পেয়েছেন ৩৭,৭২৬ জন। এবারও পাশের হার কমায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষার গুণগত মান ধরে রাখার পরামর্শ। শরীয়তপুরে নিখোঁজের ৮ দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। উধাও হার্ট, কিডনি সহ বেশ কিছু অঙ্গ, মামলা দায়ের। প্রবল বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে নিহত এক, সড়ক যোগাযোগ বন্ধ। দুর্ঘটনার কবলে চট্টগ্রামের পতেঙ্গায় গমবাহী জাহাজ। এবং বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আগৈলঝড়ায় সাবেক ইউএনও তরিক সালমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি এসএন ইকবাল। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাশের হার ৬৮.৯১%। গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৫.৭৯। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৩৭,৭২৬ জন। পাশের হারে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। প্রকাশের পরপরই খুদে বার্তা ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ সময়ে তারা উল্লাসে ফেটে পড়েন। ২ বছরের পরিশ্রমের ফলাফল, উৎকণ্ঠা সাথে প্রত্যাশা। শেষ পর্যন্ত ফলাফল যখন চলে আসলো নোটিশ বোর্ডে, মিশ্র প্রতিক্রিয়া তখন মাঠ জুড়ে। মিল ছিল না গত কয়েক বছরের সাথে। তারপরেও পাশেই চলছে উল্লাস। যারা প্রত্যাশা অনুযায়ী জিপিএ পেয়েছেন, এটা তাদের ভিড়। উৎসবে যোগ দিয়েছে কলেজের অপেক্ষাকৃত নবিশরাও। সহপাঠী আর বন্ধুদের খারাপ ফলাফলে আনন্দের রংটা এবার আর গাঢ় হতে পারেনি। অস্বস্তি ছিল নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়েও। অন্য বছরের তুলনায় জিপিএ 5 এর হার অনেক কমেছে এবার, তবুও স্যাটিসফাইড। 5 পাওয়ার মতো কষ্ট করে পড়ালেখা করছি, আজকে সেই সফলতা আমি নিজের হাতে দেখতে পেলাম। শিক্ষকদের পরিশ্রম সফল হয়েছে। আমাদের 2 বছরের এত পরিশ্রমের ফসল আজকে আমাদের জিপিএ 5, আমরা অনেক খুশি। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় 12 লাখ শিক্ষার্থী। জিপিএ 5 এর সংখ্যা ৩৭,৭২৬ জন। বোর্ড ভিত্তিক ফলাফলে রাজশাহীতে পাশের হার ৭১.৩০%, দিনাজপুরে পাশের হার ৬৫.৪০%, বরিশালে পাশের হার ৭০.28%, সিলেটে ৭২.০%, যশোর বোর্ডে পাশের হার ৭০.০২%, চট্টগ্রামে ৬১.০৫% এবং ঢাকায় ৬৯.৭৪% শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহীতে জিপিএ 5 এর সংখ্যা ৫,২৯৪ জন, দিনাজপুরে ২,৯৮৭ জন, বরিশালে ৮১৫ জন, সিলেটে ৭০০ জন, যশোর বোর্ডে ২,৪৪৭ জন, চট্টগ্রামে ১,৩৯১ জন এবং ঢাকায় জিপিএ 5 পেয়েছে ১৮,৯৩০ জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার ৭৭.২০%, জিপিএ 5 পেয়েছে ১,৮১৫ জন। কারিগরি বোর্ডে পাশের হার ৮১.৩৩%, জিপিএ 5 পেয়েছে ২,৬৬৯ জন। নতুন মূল্যায়ন পদ্ধতিকেই ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ার কারণ হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষকেরা। এদিকে ফল প্রকাশের পরে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী জানান, সঠিক খাতা মূল্যায়নের কারণেই পাশের হার কিছুটা কমেছে। খাতা সঠিক মূল্যায়ন করার ফলে এটা স্বাভাবিকভাবেই এই পরিণতি, এবং এটা আস্তে আস্তে উন্নতি হবে, কারণ সবাই তখন মনোযোগ দিবে। আগে সাধারণ ধারণায়, সাধারণ কথায় প্রচলিত হয়ে গেছে যে খাতা ওজন করে নম্বর দেওয়া হয়, এখন সেই সুযোগটা আর নেই। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাশের হার কমায় উদ্বিগ্ন না হয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সব ধরনের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শিক্ষাকে বহুমুখীকরণ করা এবং শুধু শিক্ষা নিলাম না, শিক্ষার মাধ্যমে জীবন জীবিকার পথ যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করা। কম্পিউটারের উপর থেকে সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি যেন আমাদের শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে এবং শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন পদক্ষেপ আমরা হাতে নিই। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং সেই সাথে গার্জিয়ান এবং অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই ছেলেমেয়েরা বিশেষ করে এই বয়সটায় তাদের সবথেকে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া।
তাদের সমস্যাগুলি উপলব্ধি করা এবং তাদেরকে আরো বেশি একটু সময় দেওয়া। এবং অভিভাবকদের আমি অনুরোধ করব বিশেষ করে নিজের ছেলেমেয়ের প্রতি আরো বেশি আন্তরিক হওয়া এবং তাদের কথাগুলি যেন বন্ধুর মতো তারা বাবা মাকে বলতে পারে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা। কোনো মতেই যেন ছেলেমেয়ে ওই মাদকাসক্তি অথবা জঙ্গিবাদ বা এই ধরনের পথে না যায়। এদিকে এবারই প্রথম মূল্যায়নপত্রের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়িত হওয়ায় এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় কমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। তারা বলছেন ফলাফলে বিচলিত হওয়ার কিছু নেই, বরং যথাযথ মূল্যায়ন হলে এ ফলাফলই আশাব্যঞ্জক। এইচএসসির ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সময় সংবাদকে এ কথা জানান। সুতরাং পাশের হার নিয়ে আমি সন্তুষ্ট, যদিও গতবার পাশের হার ছিল ৭৫%। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আমাদের মূল্যায়নকারীরা যাতে একটা সমতার ভিত্তিতে মূল্যায়ন করতে পারে, এজন্য তাদেরকে কিছু স্ট্যান্ডার্ড খাতা এবং মূল্যায়ন সেটা পরীক্ষার খাতার সঙ্গে দিয়ে দিয়েছে। এটার একটা ইতিবাচক ভূমিকা সম্ভবত রয়েছে। আশা করি যে আমাদের শিক্ষা পদ্ধতি সঠিক দিকে এগোচ্ছে। এর ফলে এবারের রেজাল্ট আপাত দৃষ্টিতে কম মনে হলেও এটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট এবং এইটা আমার মনে হয় গুণের মূল্যায়ন হয়েছে। আমরা শিক্ষার শুধু বিস্তৃতি দিলে হবে না, শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদ্ধতি খুব ভালো। এইচএসসির ফল প্রকাশকে কেন্দ্র করে সকাল থেকে দেশের বিভিন্ন কলেজে জড়ো হন শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে বোর্ড থেকে ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তারা। এবার সারা দেশে পাশের হারে এগিয়ে আছে সিলেট বোর্ড। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফল জানার পর এভাবেই বিজয় চিহ্ন দেখিয়ে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থীরা। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এ বোর্ডে এইচএসসির ফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। 2 বছর ধরে যে কষ্টের জন্য আমরা এই কাজ করেছিলাম, শেষ পর্যন্ত সব কষ্টের ফল পেয়েছি। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক পরিশ্রম করা লাগছে আমাদেরকে, তবে গাইডলাইনটা পাইছি কলেজ থেকে খুব ভালো। এই উল্লাস, এই আনন্দ ভালো ফলের। ফল হাতে পেয়ে নিজেদের বিজয়ের জানান দেন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের ভালো ফলে খুশি শিক্ষকরাও। এবার পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট বোর্ড। তবে পাশের হারে এগিয়ে থাকলেও জিপিএ 5 নেমে এসেছে অর্ধেকে, তাই কিছুটা হতাশা ছিল শিক্ষার্থীদের মাঝে। গোল্ডেন এ প্লাস পেয়েছি, এর জন্য আমার আব্বু আম্মুর অবদান অনেক বেশি। এত কম আসছে এ প্লাস, আর তার মধ্যে আমি পাইছি, মানে এটা অনেক ভালো লাগতেছে। চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে ফল জানতে কলেজে ছুটে আসেন শিক্ষার্থীরা। ফল জানার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি এতদূর আসতে পেরেছি, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মেয়ে অনেক কষ্ট করেছে, জিপিএ 5 পেয়েছে চিটাগাং কলেজ থেকে। ইনশাআল্লাহ ওই ইউনিভার্সিটিতে এবং মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আশা রাখি। পাশের হারে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে এই বোর্ডে। ইংরেজি বিষয়ে ফল খারাপ করায় ফলাফলের বিপর্যয় বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। শতকরা পার্সেন্টেজে আমাদের ফলাফল খারাপ হয়েছে। ফলাফলের অন্যতম কারণ হচ্ছে ইংরেজিতে, কেবলমাত্র ইংরেজিতে আমাদের 38% ছেলে ফেল করেছে। বরিশাল এবং যশোরে মোবাইল এবং অনলাইনে ফল পাওয়া গেলেও নিজ চোখে ফলাফল দেখতে কলেজগুলোতে ভিড় জমান শিক্ষার্থীরা। নিজেদের চেষ্টার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা জানান তারা। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। রড ছাড়া সিলেটের একটি কলেজের ভবন নির্মাণের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে মামলা, আটক 3। বান্দরবানে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। সকালে রুমা উপজেলার দলিয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, গতকাল থেকে টানা বৃষ্টির কারণে সকালে দলিয়ানপাড়ায় পাহাড় ধস হয়। এ সময় রাস্তায় থাকা পথচারীরা মাটি চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে 4 জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এখনো আরো 2 জন নিখোঁজ রয়েছেন। এদিকে পাহাড় ধসের পর বান্দরবান শহরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এতে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ইকবাল, দিনব্যাপী ভারী বর্ষণ ও ভরা জোয়ারের কারণে কিন্তু বন্দরনগরীর বেশিরভাগ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। তো সকাল থেকে আমরা যেমনটি দেখছি নগরীর আগ্রাবাদ, এক্সপ্রেস রোড, ব্যাপারীপাড়া থেকে শুরু করে নগরীর যে অন্যান্য এলাকা রয়েছে বেশিরভাগ এলাকায় কিন্তু অনেকটা পানির নিচে তলিয়ে গেছিল। তো কিছুক্ষণ যদি বৃষ্টি থামে সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন এলাকারই পানি নেমে যায়। তবে এই আগ্রাবাদ, এক্সপ্রেস রোড, ব্যাপারীপাড়া, সিডি এলাকার কিন্তু পানি সেক্ষেত্রে নামার কোনো বিষয়টাই আমরা এখানে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে প্রথম যে সেই জোয়ারটি এসেছিল সকাল 6:52 জোয়ারটি এসে ভাটাও চলে গেছে, কিন্তু এই এলাকার পানি কিন্তু নামেনি এবং আরেকটি জোয়ার কিন্তু 1 ঘন্টা পরে এখানে আসবে। তো সেক্ষেত্রে যখন জোয়ারটি আসবে আজকের মধ্যে আর পানি নেওয়ার এখানে কোনো সেক্ষেত্রে সম্ভাবনা নেই। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবের কারণেই কিন্তু চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে। আজকে কিন্তু গতকাল 24 ঘন্টায় 12টা পর্যন্ত 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তিনি বলছে আজকে বৃষ্টিপাত তো সারাদিন ব্যাপী হবে এবং আগামীকালও কিন্তু ভারী বর্ষণ থেকে শুরু করে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে আমরা যেমনটি দেখেছি নগরীর কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, বদ্দারহাট, জিএসটির মোড়, সেখানেও কিন্তু পানি উঠেছে। তবে বৃষ্টি কিছুটা থামার পরেই সে এলাকার পানিগুলো নেমে যায়। তবে সবচেয়ে বেশি যে কষ্টের জায়গাটি সেটি হচ্ছে আগ্রাবাদ এলাকার কয়েক লাখ মানুষের। এখানে প্রতি বর্ষায় প্রতিদিনেই বৃষ্টি হলে কিন্তু পানি উঠে। সেক্ষেত্রে জোয়ারের পানি যেমন উঠে, সামান্য বৃষ্টির পরিমাণ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পানিটাও অসহ্য রকম আকার ধারণ করে। যেহেতু গতকাল অববর্ষা ছিল, অন্যান্য স্বাভাবিক সময়ে যেমন জোয়ার থাকে তার থেকে অনেক বেশি জোয়ারের পানি কিন্তু আজকে এখানে রয়েছে। আমরা দেখেছি অন্যান্য সময়ে জোয়ারের পানি উঠলো, যেসব এলাকায় পানি উঠে না আজকে কিন্তু সেসব জায়গায় পানি উঠতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এখানকার মানুষজন বলছে এটি তাদের অনেকটা সহ্য হয়ে গেছে। এক্ষেত্রে প্রতি বর্ষা আসলে কয়েক বছর ধরে এই আগ্রাবাদ এক্সপ্রেস রোড এলাকা বা আগ্রাবাদের যে ব্যাপারীপাড়া এলাকা, হালিশহর এলাকা পানির নিচে তলিয়ে যাবে, এটি অনেকটা স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারপরে তারা বলছে যেহেতু এই বছর প্রচুর পানি উঠেছে, আগামী বছর যাতে পানি না উঠে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়টি মাথায় রাখার জন্য সিটি কর্পোরেশন এবং সিডিএ চেয়ারম্যানের প্রতি তারা আহ্বান জানিয়েছে। তো এই ছিল আমার কাছে আগ্রাবাদ এক্সপ্রেস রোড এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। ইকবাল। দর্শক, ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামবাসী। আগ্রাবাদ এলাকা থেকে তারই খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 1600 মেট্রিক টন গম নিয়ে একটি লাইটারের জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজটির পেছনের অংশে তলা ফেটে পানি ঢুকতে শুরু করেছে। সকালে সিটি-11 জাহাজটি বহির্নোঙর থেকে বন্দরে আনার পথে এই দুর্ঘটনা হয়। এ সময় জাহাজের মাস্টার জাহাজটিকে পতেঙ্গা উপকূলে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তীব্র ঢেউয়ে তা ব্যাহত হয়। এদিকে জাহাজটিতে অবস্থানরত 11 জন ক্রুকে নামিয়ে আনার চেষ্টা করলেও তারা নিজেরা নিরাপদে রয়েছে দাবি করে জাহাজ থেকে নামেননি। এরই মধ্যে জাহাজে থাকা কিছু গম নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করছেন। জোয়ার শুরু হয়েছে তখন প্রচন্ড রুলিং এর কারণে এটা কিনারে জাহাজ অ্যাঙ্কর করে কিনারে উঠে গেছে। উঠে যাওয়ার মাস্টার দ্রুত স্টার্ট দিয়ে চেষ্টা করছে জাহাজটাকে বাইরে নেওয়ার জন্য। জাহাজটা বাইরে নিয়েছিল, ইতিমধ্যে মাল ভিতরে যে গম ছিল গমটা এক সাইড ফাইল হয়ে গেছে। প্রায় 1600 থেকে 1700 টন মালামাল আছে বলে ওনারা জানাইলো। যাদেরকে উদ্ধার করার জন্য আসছে ওনারা নিরাপদে আছে বলে আমাদেরকে জানাইছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পটুয়াখালীতে সকাল থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট। এছাড়া পানি ঢুকে পড়েছে অনেক স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠানেও। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এদিকে নিম্নচাপ ও মৌসুমী বায়ু প্রবাহের কারণে শনিবার থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে ঘরে থেকে বাইরে যেতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়েছে উপকূলীয় জেলা বাগেরহাটের মংলা সহ দেশের বিভিন্ন এলাকা। সিলেটে এবার রড বা বাঁশ ছাড়াই কলেজ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ওসমানী নগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের বহুতল ভবন নির্মাণের সময় এ অনিয়ম করা হয়েছে বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, শনিবার কলেজটি পরিদর্শনে আসেন সিলেট 2-এর সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী। এ সময় সরেজমিনে ভবনের নির্মাণ কাজ দেখতে গিয়ে কিছু অনিয়ম দেখতে পান তিনি। পরে বিভিন্ন পিলারের অংশ ভেঙে দেখা যায় রড ছাড়া কেবলমাত্র ইট বালি দিয়ে সেগুলো নির্মাণ করা হয়েছে। কিছু জায়গায় রড ব্যবহার করা হলেও তার পরিমাণ ছিল খুবই কম। অভিযোগ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের 3 জনকে আটক করে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ভবনটির সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইকরামুল। পারমিতা, ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন, বাঁশ দিয়ে আমরা বিভিন্ন ভবন তৈরিতে দুর্নীতির খবর পেয়েছিলাম। এবার বাঁশও নেই, রডও নেই, কিছু নেই। আমি যদি একটু আপনাকে দেখাতে চাচ্ছি, এই দেখুন, আপনি এই যে ওয়ালটা তৈরি, যে পিলারটা তৈরি করা হচ্ছে, পিলারের মধ্যে কোনো রড নেই। কিন্তু দেখুন, আপনি উপরে যদি দেখায়, আপনি এই অংশের পরে কিছু রড দেখা যাচ্ছে উপরে। মানে কেউ যদি পরীক্ষা করে তাহলে যেন উপরে রড দেখতে পায়, সেইভাবে দেখানো হচ্ছে। নিচে কোনো রড নেই। এখানে যে পিলারটা ছিল আরেকটি, সেটাকে এইভাবে ভেঙে ফেলানো হয়েছে। আমি আরেকটু দেখাতে চাচ্ছি পারমিতা, আপনার মাধ্যমে দর্শকদের কি ধরনের দুর্নীতি করা হয়েছে। এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই ভবনটি, 4 তলা ভবনের। আপনাকে যদি একটু দেখাই, আপনি দেখুন যে এই যে লিন্টারটা তৈরি করা হয়েছে, এই লিন্টারে শুধুমাত্র একই পাশে কয়েকটি রড বিছানো হয়েছে। এটার সাথে যে রিং দিয়ে কিছু রড দেওয়া হয়, সেই রডগুলো এই লিন্টার সহ যে লিন্টারগুলো চলে গেছে পুরো ভবনের। কোথাও কোনো রিং পরানো হয় একটি ঢালাই করার ক্ষেত্রে, নির্মাণ সেক্ষেত্রে এই ধরনের কোনো রড ব্যবহার করা নেই। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে পুরো বিল্ডিংটাই, এই 4 তলা ভবন সব মিলে প্রায় 3.5 কোটি টাকার ভবন, এবং 1 তলা 2 তলা হয়ে গেছে, 3 তলা ঢালাইয়ের কাজ হচ্ছে। যেটা যারা করেছিলেন তারা হচ্ছে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পুষ্পা এন্টারপ্রাইজ, রাখাল চন্দ্র দেব এই ঠিকাদারের নাম। এই ব্যাপারে আজকেই কিছু সময় আগে একটি মামলা করা হয়েছে দুদকের কাছে। মামলাটি করেছেন এই কলেজেরই অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। অধ্যক্ষ আমাদের সাথেই আছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এতদিন যে নির্মাণ কাজটা হলো, এই নির্মাণ কাজে প্রায় 3 তলা পর্যন্ত উঠে গেল, আপনি কেন এতদিন পর্যন্ত এই ত্রুটিটি ধরা দেখেননি, বা ত্রুটিটি দেখে আপনি কেন কাজ বন্ধ করে দেননি? সবাইকে ধন্যবাদ। মানে কাজটি যখনই শুরু হয় তখন ঠিকাদার সাহেব আমাদেরকে কাজ দেখাতেন। আমরা বিভিন্ন সময় বেইসের কাজগুলো দেখেছি, যত সময় আমাদেরকে দেখানো হয়েছে আমরা দেখেছি ঠিক কাজ হচ্ছে। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কলেজ বিভিন্ন বন্ধের সময়ে গোপনীয়ভাবে তারা যে কাজটি করেছে, সেই সময় আমরা সামনে না থাকায় তারা এই অনিয়মের কাজটি করেছে। যখনই আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, তখন সাথে সাথে আমরা কলেজের সভাপতি, সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইয়াহিয়া চৌধুরী এমপি সাহেবকে আমরা অবগত করি, এবং উনি আসেন। আসিয়া সরজমিনে আমরা সবাই উপস্থিত থেকে তদন্ত করে পরিদর্শন করে দেখেন বিবরণটি সত্য, এবং রড ছাড়া এবং ছোট রড বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়টি আমরা পাই। সেই সাথে সাথে আমি গতকালকে প্রস্তুত করে আজকে আমি দুদকে একটি মামলা করি। পারমিতা, আপনি শুনছিলেন যে এই বিষয়টি কিন্তু হঠাৎ ধরা পড়ে, এবং ধরা পড়ার পরে অধ্যক্ষ ব্যবস্থা নেন, এবং বর্তমানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং 3 তলা এবং 4 তলার যে ঠিকাদার শাহ আলম সহ ওনার 2 সঙ্গীকে গতকালকে আটক করা হয়েছে, পুলিশে সোপর্দ করা হয়েছে। এবং এখন দুদকে যে মামলাটি করা হয়েছে, তার পরবর্তীতে দেখা যাক পুরো ভবনটার যেই পিলারগুলো উঠেছে, মূল পিলারগুলো আছে, সেই পিলারগুলোর কি অবস্থা। পরবর্তীতে মামলার তদন্ত এবং ভবনটি নির্মাণ কাজ তদন্ত করার পরেই আমরা জানতে পারবো। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2000 শিক্ষার্থী রয়েছে, তাদের জীবন নিয়ে একটি ছিনিমিনি খেলা হচ্ছিল, আমরা এই দুর্নীতির মাধ্যমে দেখতে পাই। পারমিতা, এই ছিল গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভবন নির্মাণের দুর্নীতির সর্বশেষ খবর। দর্শক, সহকর্মী ইকরামুল কবির যোগ দিয়েছিলেন সিলেট থেকে। তিনি জানাচ্ছিলেন সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রড বা বাঁশ কোনো কিছু ছাড়াই একটি ভবন নির্মাণ করা হয়েছে, তার বিস্তারিত। জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রে জাতির জনকের ছবি বিকৃতির অভিযোগের মামলা থেকে ইউএনও গাজী তারিক সালমানের অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে বাদীর মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে এই আদেশ দেন আদালত। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের 2 সদস্যের কমিটি।
শুনানির দিন ধার্য থাকায় রোববার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন অমিত কুমার দের আদালতে হাজির হন মামলার বাদী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজু। এ সময় আইনজীবীদের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে উভয় পক্ষের শুনানি শেষে সে আবেদন গ্রহণ করেন আদালত। সাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে সে মামলা প্রত্যাহার করার জন্য সেই প্রার্থনা জানায় যে আদালত সেই প্রার্থনা মঞ্জুর করছে এবং ইউএনও সাহেবকে মোকদ্দমার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মামলার বাদী ওবায়দুল্লাহ সাজু দাবি করেন দেশের স্বার্থে দলীয় প্রধানের নির্দেশে মামলা প্রত্যাহার করেছেন তিনি। মামলাটা যে উদ্দেশ্যে করছিলাম জাতির জনক বঙ্গবন্ধু অবমাননার মামলা, সেই মামলাটাই ফার্স্ট পেজ দিয়ে ছবিটা ব্যাক পেজ দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখা যায় একটা ফাঁকি দিয়েছে এবং বিভিন্ন আমার জননেত্রী শেখ হাসিনার দলের নির্দেশে আমাকে বহিষ্কার করছে এবং নির্দেশ আছে, আমি তাইতে মামলাটা প্রত্যাহার করে নিচ্ছি। এদিকে রোববার সকালেই বরিশাল পৌঁছেছেন পুলিশ সদর দপ্তর গঠিত অতিরিক্ত ডিআইজি আব্দুল আলিমের নেতৃত্বাধীন 2 সদস্যের কমিটি। অতিরিক্ত ডিআইজি ডিসিপ্লিন জনাব আব্দুল আলিম মাহমুদ ওনার নেতৃত্বে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি আজ ভোরে বরিশালে এসেছেন, তদন্ত কাজ শুরু করেছেন। এক শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে জাতীয় দিবসের আমন্ত্রণ পত্র ছাপানোয় বিকৃতির অভিযোগে সম্প্রতি বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউনো গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। মামলায় সমনের পর আদালতে হাজির হলে কারাগারে পাঠানো হয় তাকে। এর 2 ঘন্টা পর 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে মামলার বাদী ওবায়দুল্লাহ সাজুকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। সময় সংবাদ, বরিশাল। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 26 আসামির সাজা বহাল রাখার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিকেলে এমন আবেদন জানিয়ে এ মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল। দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে এমন হত্যাকাণ্ড অপরাধের মাইল ফলক হয়ে থাকবে। 7 খুন পূর্ব পরিকল্পিত উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল। কাল আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 16 জানুয়ারি 7 খুন মামলায় নূর হোসেন, তারেক সাইদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত, আর বাকি 9 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। নূর হোসেন এবং কর্নেল তারেক সরাসরি হত্যাকাণ্ডের স্থানে তাদের না দেখা গেলেও তাদের আদেশ নির্দেশে এবং তাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এদেরও যেই সাজা দেওয়া হয়েছে সঠিক সাজা দেওয়া হয়েছে এবং এটা বহাল থাকার জন্যই আমি আমার বক্তব্য পেশ করেছি। নিখোঁজের 8 দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের সময় শিশুটির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত 15 জুলাই দুপুরে বাইরে খেলতে বের হয় সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী লিজা আক্তার। এরপর থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে লিজাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি জমিতে লিজার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা। শরীরে কাপড় দেখে লাশটি শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার সময় শিশুটির লিভার, কিডনি, হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা। কে বা কারা লিজাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। মাথায় কোনো চামড়া টামড়া কিছুই ছিল না, চক্ষু ছিল না, খালি স্কালটা ছিল, টিপ ছিল, ঘাড়ের এই যে নেক ওখানেও মাংস সেরকম কিছু ছিল না, ঠিক আছে। আর ভিতরের দিকে খালি রিবস হাড্ডিগুলো ছিল, কিন্তু ভিতরে যে কলিজা, লিভার, কিডনি, স্টোমাক, ইভেন ইন্টেস্টাইন নাড়িভুড়ি এগুলো কোনো কিছুই ছিল না। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছি যে বিষয়টা ভালো করে তদন্ত করার জন্য, দোষীরা যেন কোনোভাবেই নিষ্কৃতি না পায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য। বাংলা সময় আরো থাকছে।
টাঙ্গাইলে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 50, আটক 10। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সাথে সঠিক যোগাযোগের অভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিক। তিনি জানান, অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ চলছে। বিকেলে নিজ কার্যালয়ে 7টি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিনিধি এবং শাহবাগ থানা পুলিশের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। সমস্যাটা হচ্ছে যে যোগাযোগটা সঠিকভাবে হয় না, সিদ্ধান্তগুলো আগেই হয়ে আছে, ছাত্রছাত্রীরা হয়তো সেটার অবহিত নয় এবং সেই কারণে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। সম্ভবত এই ঘোষণা করা হয়েছে আগেই, আর এখন রুটিনও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সেইভাবেই আমরা আস্তে আস্তে শিক্ষার মান উন্নয়ন এবং একই সাথে সেশন জট নিরসনের চেষ্টা করব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক কথা বলছেন অভিযোগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তথ্য দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন দিতে পেরেছে। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 30 মিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সিরাজ জানান, যমুনার তীব্র স্রোতের কারণে উপজেলার খাসকাউলিয়া এলাকায় ধস দেখা দেয়। মুহূর্তে 30 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 2015 সালে 109 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন বাঁধটিতে এ নিয়ে 11 দফা ধস দেখা দিল। একদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ভৈরবে নিজ ঘর থেকে চুরি শিশু নুরুন্নবীর। 7 মাসের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। গতকাল শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বেলা 12টার দিকে শিশু নুরুন্নবীকে বিছানায় রেখে ঘরের বাইরে যান মা শিল্পী বেগম। এই ফাঁকে ঘরে ঢুকে কে বা কারা শিশুটিকে চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, অপরিচিত এক ভিক্ষুককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। ছদ্মবেশী ওই ভিক্ষুকই শিশুটিকে চুরি করে থাকতে পারে বলে সন্দেহ তাদের। এদিকে শিশু চুরির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ স্বজনদের। টাঙ্গাইলে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 10 নেতাকর্মীকে। পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দলের পদবঞ্চিত কর্মীরা সেখানে গিয়ে হামলা চালায়। পরে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে 2 পুলিশ সদস্য সহ 2 গ্রুপের কমপক্ষে 50 জন আহত হন। এছাড়া ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুইটা বিবাদমান পক্ষই তারা লাঠিসোঁটা এবং ইট পাটকেল দিয়ে 2 পক্ষের সাথে একটা সংঘর্ষ লিপ্ত। আমরা স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা আসি, তাদেরকে 2 পক্ষকে আমরা শান্ত থাকার জন্য বলি, কিন্তু তারা আমাদের সেই আমাদের যে ওয়ার্নিং ছিল সেটাকে উপেক্ষা করে 2 পক্ষ একটা বিবাদমান পরিস্থিতি সৃষ্টি করে। আর এই ঘটনার শেষে আমরা একটা সংবাদ পাই যে এখানে একটা গাড়ি আছে, যে গাড়িতে আর্মস থাকতে পারে। আমরা সেখানে এসে আমাদের ছাত্র আমরা চলে আসি। ছাত্রলীগ ও শিক্ষকদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সকাল 8:45টার দিকে এই বিস্ফোরণ হয়। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের একাডেমি ভবনের 3য় তলায় একটি কক্ষে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করে পুলিশ। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা উপাচার্যকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে তাকে দ্রুত অপসারণের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রলীগ ও কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে 3.5 কেজি ওজনের 30টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তথ্যের ভিত্তিতে ভোরে আবুধাবিগামী বিমানটিতে অভিযান চালানো হয়। অভিযানে সিটের ওপরে ডিউটি ফ্রি একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগে একটি সোয়েটারের ভেতরে মোড়ানো অবস্থায় 30টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন প্রায় 3.5 কেজি এবং মূল্য প্রায় 1.25 কোটি টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। BG-128 ফ্লাইটে 30টি স্বর্ণের বার উদ্ধার হয়। সেটি আসলে মোড়ানো ছিল একটি মানে সোয়েটারের মধ্যে, তার মধ্যে আবার মোজার মধ্যে ছিল। এটা কনসিল অবস্থায় ছিল। আইনগত যত কার্যক্রম আছে সেগুলো আমরা নেওয়ার শুরু করছি এবং আজকে থেকেই সেটা শুরু হবে। নওগাঁ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটর সাইকেলে করে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন একই পরিবারের 3 জন। মহাদেবপুর উপজেলার দাওহাটা মোড় এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 বছরের শিশু শান্ত নিহত হয়। গুরুতর অবস্থায় সাইফুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইফুলকে রাজশাহী নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অটোরিকশায় চাপায় সোবাইদা নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে বালিয়াকান্দি উপজেলার কামারদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী কামারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী। সিরাজগঞ্জের লরির ধাক্কায় নিহত বাবা ও 2 শিশু পিতৃর দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে নিহতদের মরদেহ তাদের নিজ গ্রাম হাটিকুমরুলের গোলকপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো তাদের দেখতে জড়ো হন এলাকার মানুষ। এদিকে এই ঘটনায় গুরুতর আহত জলি খাতুন জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় ঢাকা মগুরা মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারায় লরি চালক। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একই পরিবারের 4 জনকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই রওশন আলম সাদ্দাম ও তার 2 শিশুপুত্র জিয়াম এবং তামিম নিহত হয়। এ ঘটনায় লরি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুদিন পরেও মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা বীর প্রতীক কাঁকন বিবির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই কথা জানিয়েছেন। স্বজনরা জানান, ব্রেন স্ট্রোকের পর শুক্রবার এই মহিষী নারীকে হাসপাতালে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের পরিচালক জানান, প্রায় 101 বছর বয়সী মুক্তিযোদ্ধা বিভিন্ন রোগে আক্রান্ত। স্ট্রোকের পর জ্ঞান ফিরলেও কারোর সাথে কথা বলতে পারছেন না তিনি। 1971 সালে 3 দিনের কন্যা সন্তানকে রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন সুনামগঞ্জের বাসিন্দা কাঁকন বিবি। অসামান্য অবদানের জন্য 1996 সালে তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে পাবলিক সার্ভিস দিবস। সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। পরে সেখানে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে বিশেষ অবদানের জন্য 5 জনের হাতে সম্মাননা পদক তুলে দেন জেলা প্রশাসক। দিবসটি উপলক্ষে সকালে ঝিনাইদহের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি পুনরায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা করব।
প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। সিলেটে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর তালতলা এলাকায় অবস্থিত বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বৃক্ষরোপণ করা হয়। একই সময় বিভাগের 4 জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় 25,000 গাছের চারা রোপণ করা হয়। এদিকে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বাগেরহাট ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। টিকিট কালোবাজারি প্রতিরোধে এই টিকিটিং সিস্টেম চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী আগামীতে কাউন্টারের পরিবর্তে অনলাইনে টিকিট কেনা যাবে। এদিকে টাইম বদলে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস এবং সুবর্ণ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের সূচি। যাত্রী চাহিদার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে আগামী 28 জুলাই থেকে দুটি ট্রেন শুক্র ও শনিবারও চলাচল করবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অভিজাত ট্রেন হিসেবে ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেসের চলাচল 1 দশকের বেশি সময় হলো। সোনার বাংলার বয়স মাত্র 1 বছর। যাত্রী ভাড়া তুলনামূলক বেশি হলো। বিরতিহীন, দ্রুতগতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে অল্প সময়ের মধ্যে ট্রেন দুটি যাত্রীদের আস্থা অর্জন করে। কিন্তু শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস এবং শনিবার সোনার বাংলার সাপ্তাহিক বন্ধ থাকায় এই রুটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীর চাপ সামলাতে না পারাতে যাত্রীরা আমাদের প্রতি অনেকটা অসন্তুষ্ট থাকে, যাতে দিয়ে ওই যাত্রীদের দাবি যে শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস এবং শনিবার সোনার বাংলা এক্সপ্রেস যাতে চালু করা হয়। এই অবস্থায় আগামী 28 জুলাই থেকে সুবর্ণ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ শুক্রবারের পরিবর্তে সোমবার এবং ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেসের শনিবারের পরিবর্তে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে। আর ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের বন্ধ বুধবার নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং পর্যটন নগরীও এই জন্য বন্ধের দিনে এই ট্রেন দুটো চালু থাকলে জনগণের এখানে আসা যাওয়ার সুবিধা বিবেচনা করে এটা করা হয়েছে। এদিকে টিকিটের কালোবাজারি প্রতিরোধে ই টিকিটিং সিস্টেম চালুর প্রক্রিয়া নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একজন যাত্রী অনলাইনে যে কোনো স্থান থেকে টিকিট কিনে তা প্রিন্ট নিতে পারবেন। বর্তমানে অনলাইনে 25% টিকিট বিক্রি হলো। টিকিট সংগ্রহ করতে হয় কাউন্টার থেকে। ইদানিং তো বাস আলারাও ই টিকিটিং সিস্টেম চলে গেছে, আমরাও যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বাই দিস টাইম 25% টিকিট তো আমরা অনলাইনে কাটতে পারি। পর্যায়ক্রমে আমরাও বাড়িয়ে দেবো আরও, যাতে সহজেই আপনি ঘরে বসে টিকিট কাটতে পারেন। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন বিভিন্ন রুটে 244টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে 9টি আন্তনগর সহ 32টি ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 68.91, জিপিএ 5 পেয়েছেন 37,726 জন। এবারও পাশের হার কমায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষার গুণগত মান ধরে রাখার পরামর্শ। শরীয়তপুরে নিখোঁজের 8 দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্রীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার। উধাও হার্ট, কিডনি সহ বেশ কিছু অঙ্গ, মামলা দায়ের। প্রবল বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে নিহত 1, সড়ক যোগাযোগ বন্ধ। দুর্ঘটনার কবলে চট্টগ্রামের পতেঙ্গায় গমবাহী জাহাজ। এবং বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আগুইলঝড়ার সাবেক ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন। স্ট্যাটাস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।